নমস্কার, দেখছেন থিঙ্ক হাই। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজভবন, মানে এখন যাকে লোকভবন বলা হচ্ছে, সেখানে এসে রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিলেন RN রবি। খুব আচমকাই বদলে গেল পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম। আমি প্রথম কয়েক ঘন্টা অনেকগুলো বিষয়ের ওপর নজর রাখছিলাম। আপনারা জানেন কিভাবে বদলালেন রাজ্যপাল, কেন বদলালেন রাজ্যপাল, যিনি নতুন দায়িত্ব নিলেন তিনি কে, তার ট্র্যাক রেকর্ড কি, তামিলনাড়ুতে তিনি রাজ্যপাল হিসেবে কি কি করেছেন, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আপনারাও হয়তো পুরো বিষয়টা সম্পর্কে অনেকটাই অবহিত। কিন্তু আমি যে কোনো একটা বিষয় মন্তব্য করার আগে বুঝে নিতে চাই যে এটার কি কি ইম্প্যাক্ট কোন কোন ফ্যাক্টরের ওপর হয়েছে। একাধিক সিমটম সামনে আসে এবং সেখান থেকে আমি বোঝার চেষ্টা করি পরিবেশ বা পরিস্থিতি কোন দিকে গড়াবে। এই মুহূর্তে যা অবস্থা, হঠাৎ করে ভোটের আগে এরকম আচমকা, বলা যায় রাতারাতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলে গেল কেন? একটা বিষয় তো অবশ্যই, কেন্দ্রের সঙ্গে এই রাজ্যের সংঘাত, রাজ্যের সরকারের সংঘাত এমন একটা মাত্রায় পৌঁছেছে যা নজিরবিহীন। এই কেন্দ্র রাজ্য সংঘাতটাকে অনেক রাজনৈতিক নেতারা, অনেক রাজনৈতিক দল সেটিংয়ের একটা বাইরের খোলস ইত্যাদি এই বলে আলোচনা করেন বা বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু দেখুন, একটা জিনিস এবারে নির্বাচনের আগে খুব স্পষ্ট, যে কেন্দ্র রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো নতুন না। যখন এখানে বাম সরকার ছিল তখনও কেন্দ্রের সঙ্গে তাদের বিরোধিতা ছিল। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের বিরোধিতা, বিশেষ করে বিজেপি সরকারে আসার পর একটা প্রকট চেহারা নিয়েছে। কিন্তু এই যে সংঘাতটা আমরা দেখছি, এর চেহারা এর আগের যে সংঘাতগুলো তার থেকে অনেকটাই আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে কেন্দ্রের যে সংঘাত, সেটা একটু একটু করে, একদম রাতারাতি হয়নি, একটু একটু করে আজকে একটা এমন চেহারা নিয়েছে যার অনেকটাই অবয়ব স্পষ্ট। কিন্তু এটা পরিষ্কার বোঝা যায় এই সংঘাতটা একদম অন্য মাত্রার। আমাদের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সংবিধান যেভাবে ভারতবর্ষের এই পরিকাঠামো কীভাবে পরিচালিত হবে তার ব্যাখ্যা করেছে, সেখানে কিন্তু সব কিছু স্পষ্ট ভাষায় লেখা নেই। লেখার দরকার বলে তারা হয়তো মনে করেননি যারা সংবিধান রচনা করেছিলেন। কারণ সৌজন্য, বিভিন্ন বিষয়ে একটা চূড়ান্ত লক্ষণ রেখা সবাই এমনি মেনে চলবেন, এটাই কিন্তু আশা করা হয়েছিল এবং সেটা এই 70-80 বছর মেনে চলেওছে সবাই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রের যে সংঘাত, এখনকার যে চেহারা আমরা দেখছি, সমস্ত লক্ষণ রেখা এখানে অতিক্রম করে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্রের সরকার, তাদের কার কি ভূমিকা, কে কোন বিষয়ে এবং কতটা এখতিয়ার ভোগ করবেন, এটা সংবিধান অনুযায়ী লেখা আছে। কিন্তু কিছু বিষয় এরকমও আছে যা লিখিত নয়, কিন্তু সেটাই নিয়ম। সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না এবং তার একটা চূড়ান্ত চেহারা আমরা দেখছি, এক্সট্রিম। মাননীয় রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গে আসছেন, তার সভা কোথায় হবে তার নির্ধারিত, তিনি কিভাবে আসবেন তার নির্দিষ্ট প্রোটোকল আছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের জন্য সিকিউরিটি প্রোটোকল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকল আছে। সেই অনুযায়ী পুরো বিষয়টা যখন তৈরি করা হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতি ভবন, কেন্দ্রীয় সরকার প্রত্যেকে ইনভলভ থাকে এর সঙ্গে। রাতারাতি তা বদলে দেওয়া, কোথায় হবে অনুষ্ঠান তার জায়গা বদলে দেওয়া, অনুষ্ঠান মঞ্চে কে কে থাকবেন তার নাম বদলে দেওয়া, এমনভাবে করা হয়েছে যে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তার ক্ষোভ ব্যক্ত করেছেন। কিন্তু এটা করা হয়েছে, মানে এরকম একটা এক্সট্রিম পর্যায়ে বিষয়টা গেছে। প্রধানমন্ত্রী আসছেন কলকাতায়, প্রধানমন্ত্রীর যাত্রাপথে বড় হোর্ডিং ভাড়া করে সেখানে গো ব্যাক মোদি বিজ্ঞাপন হিসেবে লিখে দেওয়া হয়েছে। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন। দেখুন, কারোর যদি পয়সা থাকে, সে একটা হোর্ডিং ভাড়া করে সেখানে তার পছন্দ অনুযায়ী একটা বিজ্ঞাপন চাপিয়ে দিতে পারে। কিন্তু যখন প্রধানমন্ত্রী আসছেন, তখন বিজ্ঞাপনী ভাষায় তাকে গো ব্যাক মোদি বলা, যদি কোনো এরকম ডেমনস্ট্রেশন হতো, পলিটিক্যাল ডেমনস্ট্রেশন, যেমন এর আগে আমরা অনেক দেখেছি, মোদিকে কালো পতাকা দেখানোর চেষ্টা, পুলিশ সেটাকে ঠেকাবে কারণ পুলিশ প্রোটোকল অনুযায়ী চলবে। প্রধানমন্ত্রী ভারতের,
তিনি পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী, ফলে পুলিশ সেখানে ঠেকাবে, সেখানে ডেমনস্ট্রেশন যারা দিতে এসছেন তাদের গ্রেপ্তার করবে, এই জিনিস আমাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু এক্ষেত্রে কি করা হলো? এক্ষেত্রে করা হলো প্রধানমন্ত্রী রাস্তায় বড় হোর্ডিং টাঙিয়ে সেখানে গো ব্যাক বিজ্ঞাপন দিয়ে দেওয়া হলো। কোথাও একটা সৌজন্যের লক্ষণ রেখা অতিক্রম করে যাওয়া হচ্ছে। এই অতিক্রম করে যাওয়াটা সচেতনভাবে হচ্ছে, এটা খুব স্পষ্ট। কিন্তু এটা কেন হচ্ছে? এর পিছনে উদ্দেশ্য কি? তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন, তারা কি এতটাই মূর্খ যে ইচ্ছা করে এরকম একটা লক্ষণ রেখা অতিক্রম করে যাওয়া তারা চোখের ওপর দেখছেন এবং চুপ করে আছেন? কোথাও কোনো একটা উদ্দেশ্য কাজ করছে কি? আর একটা মাত্রাগত বৈশিষ্ট্য দেখুন, এর আগে যখনই আমরা কেন্দ্র রাজ্য সংঘাত দেখেছি, তখন কেন্দ্রের যে দল, কেন্দ্র চালাচ্ছে যে রাজনৈতিক দল, আর রাজ্য চালাচ্ছে যে রাজনৈতিক দল, তাদের পলিসিগত সংঘাত হয়েছে। কিন্তু এখন যে সংঘাতটা আমরা দেখছি না, এটা একটা প্রশাসনিক সংঘাত। কেন্দ্র চালাচ্ছেন কিছু প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর, আইএএস আইপিএস, আবার রাজ্য চালাচ্ছে কিছু প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর। এই আইএএস আইপিএসদের দুটো গোষ্ঠীর মধ্যে যেন লড়াই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যারা গুরুত্বপূর্ণ পজিশনে আইএএস বা আইপিএস হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লোক হিসেবে কাজ করতে হচ্ছে। তারা সারা ভারতবর্ষের সার্ভিস, তো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, সারা ভারতবর্ষের সার্ভিস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারা গোটা দেশের আইএএস বা আইপিএসের পার্ট হিসেবে যেন কাজই করছেন না। না হলে প্রধানমন্ত্রীর যাত্রাপথে যখন বড় করে বিজ্ঞাপনী হোর্ডিং টানানো হয় গো ব্যাক মোদি, এবং তা কয়েক ঘন্টা আগে থেকে স্পষ্ট, এটা কখনো কোনো পুলিশ কমিশনার, কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা অ্যালাউ করতে পারেন? তাকে তো প্রোটোকল মেনে চলতে হবে। কিন্তু এখানে সেটা হচ্ছে। প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করছেন রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলের পরিবর্তন, রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলে রাজ্য সরকারের কোনো ক্যাবিনেট স্তরের মন্ত্রী থাকছেন না। এগুলো কি ওই পুলিশ সুপার জানতেন না, ওই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানতেন না? কিন্তু তারা তাদের ভূমিকা, তাদের প্রোটোকল অনুযায়ী যে ভূমিকা হওয়া উচিত তাকে পালন করেছেন। সিভি আনন্দ বোস রাতারাতি চাকরি খোয়ালেন পশ্চিমবঙ্গের রাজভবন থেকে, লোকভবন থেকে। তার অন্যতম কারণ, তিনিও সময় মতো এই তথ্য সম্ভবত কেন্দ্রকে সরবরাহই করতে পারেননি যে এরকম একটা পরিবর্তন হয়ে গেছে রাষ্ট্রপতির সফরসূচিতে। এবার কাকে সেখানে নিয়ে আসা হলো, এই প্রসঙ্গেও আসতে হবে। তার আগে যেটা বলছিলাম সেটা একটু শেষ করে নিই, যে এটা যেন আইএএস আইপিএসদের দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে যারা আইএএস আইপিএসে আছেন মূলত কি পোস্টগুলোতে, তারা পশ্চিমবঙ্গ সরকারের লোক হিসেবে লড়াইটা লড়ছেন। আর তারা জানেন যে তাদের বিরুদ্ধে কেন্দ্র কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সহায়। এর আগেও এরকম হয়েছে, জেপি নাড্ডার গাড়িতে ঢিল পড়েছে, ইট পড়েছে, জেলার পুলিশ সুপারকে কেন্দ্র ডেকে পাঠিয়েছে, রাজ্য সরকার থেকে পাঠায়নি। এবার এটা কখনোই স্পষ্টভাবে কোথাও লেখা নেই সংবিধানে যে কেন্দ্র ডাকলে যে কাউকে দৌড়তে হবে, যেতেই হবে। রাজ্য সরকার পাঠাবে কি পাঠাবে না সেটা ঠিক করবেন। ফলে এমনিতে এটা নিয়ম হতে পারে যে কেন্দ্র ডাকলে রাজ্য সরকার সঙ্গে সঙ্গে তাকে পাঠায়। পশ্চিমবঙ্গের সরকার মানেনি। পশ্চিমবঙ্গের সরকার সেই সৌজন্য রেখা অতিক্রম করেছেন। তারা মনে করেছেন যে প্রোটোকলে যাই লেখা থাক, কোথাও লেখা নেই প্রোটোকল না মানলে কারো 7 দিনের ফাঁসি হবে, মানব না। দার্জিলিংয়ের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে, দার্জিলিংয়ের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে ওই পোস্ট থেকে সরিয়ে এনেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু তাদেরকে দিল্লিতে পাঠানো হবে কি? এর আগে তো পাঠানো হয়নি, কাজে এবারেও হবে না ধরে নিতে হবে। তারা মনে করছেন পাঠাবেন না। এই যে লড়াইটা, এই লড়াইটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের পক্ষে যে খুব স্বাস্থ্যকর নয়, এটা বোঝার জন্য বিরাট বুদ্ধিবৃত্তির দরকার হয় না। কিন্তু এই লড়াইটা চলছে। আর সবথেকে বড় কথা, আমি একটু আগে বলছিলাম যে অনেক বেশি সৌজন্য রেখা পেরিয়ে এটা চলছে। কেন পশ্চিমবঙ্গের সরকার বলুন, পশ্চিমবঙ্গের সরকারি দল বলুন, তারা এই কাজটা করছেন? কোথাও কি একটা কেন্দ্রকে উত্ত্যক্ত করা, যেভাবেই হোক কেন্দ্রকে এমন একটা জায়গায় নিয়ে যাও যে লাস্টে কেন্দ্র একটা রাজ্য বিরোধী স্টেপ নেবে। স্টেপ তো একটাই, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া। রাষ্ট্রপতি শাসন যদি জারি করা
মতো একটা পদক্ষেপ কেন্দ্র করে, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সামনে নিয়ে আসবে সেই একই প্রশ্ন যে আমাদের উপর অন্যায় করা হলো, অর্থাৎ সহানুভূতির ভোট চাওয়া যাবে। তৃণমূল কংগ্রেস সহানুভূতির ভোট এর আগেও চেয়েছে একাধিকবার, এমনকি 26-এর নির্বাচনে যখন আমরা 21-এর নির্বাচনের ঘটনাবলী নিয়ে পর্যালোচনা করছি, তখন ঘুরে ফিরে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেলেন, তারপর হুইল চেয়ারে প্রচার করলেন। সহানুভূতির ভোট তৃণমূল কংগ্রেসকে বেনিফিট এর আগেও দিয়েছে। রাষ্ট্রপতি শাসন যদি জারি করে কেন্দ্র, তাহলে সেই সহানুভূতির তাস তৃণমূল আবার খেলবে। এটা এক ধরনের বিশ্লেষণ, কিন্তু এক ধরনের সম্ভাবনা। কিন্তু এটাও তো ঠিক যে কেন্দ্র যারা চালাচ্ছে, এই রাজ্যের বিজেপি নেতারা, তারা বিষয়টা বোঝেন না এমন নয়। যার জন্য শুভেন্দু অধিকারী বা অন্য যে সমস্ত বিজেপির নেতারা আছেন, তারা বারবার বলেছেন যে রাষ্ট্রপতি শাসনের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তারপরেও রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ একটাই, যে মে মাসের 6 তারিখের পর এমনিই বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার তার মেয়াদ শেষ করে ফেলবে। 7 তারিখ থেকে এই সরকারের আর কোনো ভ্যালিডিটি থাকবে না। তার মধ্যে নতুন সরকার যদি দায়িত্ব না নেয়, তাহলে রাষ্ট্রপতি শাসন অটোমেটিকলি হবে। এবার 7 তারিখের মধ্যে নতুন সরকার দায়িত্ব নিতে গেলে অন্তত এপ্রিলের 3য় সপ্তাহে 4র্থ সপ্তাহে নির্বাচন করতে হবে। এখন যা পরিস্থিতি, যদিও নির্বাচন কমিশন বলছেন তারা হয়তো সামনের সপ্তাহেই নির্বাচন ডিক্লেয়ার করবেন, এবং তা যদি করেন তাহলে এপ্রিলের 15 থেকে 30-এর মধ্যে নির্বাচন হতে কোনো অসুবিধা নেই। কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে যে অবস্থায় আছে, তাতে 15 থেকে 30-এর মধ্যে নির্বাচন এপ্রিলে হবে কি? এখনও পর্যন্ত ওই 60-61 লক্ষ যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে, তাদের মধ্যে বোধহয় 15-16 লক্ষর একটা ঠিক হয়েছে নিয়তি, যে তারা ভোটার কিনা, ভোট দিতে পারবেন কিনা। বাকিদের কি এপ্রিলের 15 তারিখের মধ্যে, বা ধরা যাক যদি 15 তারিখ থেকে আমি ধরে নিই যে নির্বাচনী আবহে আমরা ঢুকে পড়বো, তাহলে নমিনেশনের লাস্ট ডেট হয়তো তার আগে পড়বে। তার মধ্যে কি সবার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে? যদি হয়ও, ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই ট্রাইব্যুনাল কতদিনে গঠন হবে? শুক্রবারও নির্বাচন কমিশন বলেছে এটা এত তাড়াতাড়ি হবে না। কলকাতার প্রধান বিচারপতি তিনি ঠিক করবেন যে কারা এই ট্রাইব্যুনালে থাকবেন, তারপর তাদের রেমুনারেশন, তারপরে তাদের জন্য একটা অফিস স্পেস, সেখানে স্টাফ দিতে হবে। বিষয়টাকে এত চটজলদি আজ আছি বললাম যে কালকেই লাগবে, কালকেই হয়ে গেল, এরকম হবে না। এটার জন্য সময় লাগবে। ফলে এই ট্রাইব্যুনাল কতদিনে গঠিত হবে, যারা আবার ওই ট্রাইব্যুনালে যাবেন তাদের ফেট কী হবে? আলটিমেটলি সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত তো মামলাটা শুনছে, তাদের কাছে আবার যাওয়া হবে। সুপ্রিম কোর্ট যদি বলেন যে না, এটা পুরো ফয়সলা করে তারপরেই নির্বাচনে যাওয়া হোক, সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যাবে। সেক্ষেত্রে মে মাসের 6 তারিখের পর এই রাজ্যে আবার রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু এই সম্ভাবনাটাকে মাথায় রেখে যদি রাজভবনে আর.এন. রবির আসার বিষয়টা দেখেন, ইনি এমন একজন লোক যিনি গোয়েন্দা দপ্তর চালিয়ে এসছেন। খুব ইন্টারেস্টিংলি 2010-এ পশ্চিমবঙ্গের রাজভবনে রাজ্যপাল হয়ে আসেন একজন গোয়েন্দা প্রধান। তিনি 2010-এ দায়িত্ব নেন, 2011-এ পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় পরিবর্তন হয়ে যায়। অনেকে এটাকে মেলাচ্ছেন, আমি মেলাচ্ছি না। কিন্তু এটাও ঠিক যে আনন্দ বোস আর এই আর.এন. রবির মধ্যে অনেক তফাৎ। আনন্দ বোস চালিয়ে এসছেন কেন্দ্রের কৃষি দপ্তর, আর আর.এন. রবি তিনি আইবির স্পেশাল ডাইরেক্টর ছিলেন, তিনি সিবিআইয়ে ছিলেন, তিনি উত্তর পূর্ব ভারতে বিশেষ করে নাগাল্যান্ডে নাগা ইনসার্জেন্সির ওপরে কাজ করে আসা লোক। এরকম একজন মানুষ যখন আসেন, তখন তার একটা আলাদা বৈশিষ্ট্য তৈরি হয় বই কি। একজন যে কোনো আইএএস বা আইপিএস তো গোয়েন্দা প্রধান হন না। বিশেষ করে আইপিএসদের মধ্যে যাদেরকে ওই সার্ভিসে নেওয়া হয়, তাদের দুটো বৈশিষ্ট্য থাকে, এবং যারা অবশ্যই একদম টপ লেভেলে গিয়ে শেষ করেন তাদের তো থাকেই। এক, নিজস্ব নেটওয়ার্কিং, সমস্ত লেভেলে তার নিজের লোক থাকে যেখান থেকে তিনি খবর পান। আর দুই, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই দুটো থাকে বলেই তারা ওই সার্ভিসে এক্সেল করতে পারেন, ওই সার্ভিসে একদম চরম যে অবস্থান, সেই অবস্থানে সাকসেসফুলি কাজ করে আসতে পারেন। আর.এন. রবি ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন,
অজিত দোভালের সঙ্গে কাজ করে আসা 2018 থেকে। এরকম একজন মানুষকে যখন তামিলনাড়ুতে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু তামিলনাড়ু সরকারের সঙ্গে, যা বিজেপি সরকার, সেই ডিএমকে সরকারের সঙ্গে তার সংঘাত একটা অন্য লেভেল নিয়েছিল। এবং লেভেল মানে তিনি ওখানে থাকাকালীন ডিএমকের মন্ত্রীর, ক্যাবিনেট মন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল করে দিয়েছিলেন। আবার সেই লড়াই শুরু হয়েছিল যে এটা কি একজন রাজ্যপাল পারেন, তার এখতিয়ারের মধ্যে পড়ে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কিন্তু মন্ত্রীদের অ্যাপয়েন্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল অ্যাপয়েন্ট করেন, কিন্তু তারপর অন্য মন্ত্রীদের মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করেন। ফলে তিনি যখন সায় দেননি, তখন কি রাজ্যপাল কোনো মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন? এই বিতর্কে কিন্তু সাংবিধানিকভাবে RN রবি জেতেননি, কিন্তু তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন তার জেরে শেষ পর্যন্ত ওই মন্ত্রীকে পদত্যাগ করতেই হয়েছে। সেই রবিকে এনে এখানে বসানো হয়েছে। এবার ধরুন মে মাসের 6 তারিখের মধ্যে শেষ পর্যন্ত ফয়সালা হলো না, নির্বাচন শেষ হলো না, নতুন সরকার দায়িত্ব পেল না, এখানে রাষ্ট্রপতির শাসন হলো। এগুলো সবই সম্ভাবনা, আমি আবার বলছি। কিন্তু যা যা ঘটছে, শুধু আমি আপনি কি এই সম্ভাবনার কথা ভাবছি, না আরও উপর লেভেলের কেউ ভাবছেন? এটা কিন্তু ভাবতে হবে। আমরা যেটাকে বুঝতে পারছি সম্ভাবনা হিসেবে, সেটা কি আর কেউ বুঝতে পারছেন না? যারা সিদ্ধান্ত নিলেন যে রাতারাতি ওখান থেকে আনন্দ বোসকে সরিয়ে দাও এবং RN রবিকে ওখানকার লোকভবনে পাঠিয়ে দাও, তারা কি এই সম্ভাবনার কথা না ভেবে খুব র্যান্ডম সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তারাও প্রায় একই লাইনে চিন্তা ভাবনা করেছেন?